বিরামবাজার কলেজের যে পরিচালনা সমিতির সভাপতি, এখানকার বিভিন্ন শিক্ষক এবং অশিক্ষক যে কর্মচারীবৃন্দ রয়েছেন তাদেরকে, মঞ্চের উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর বিশ্বদেব চৌধুরী স্যার, আমার সামনে অবস্থিত আসাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক তরুণ বাবু, অন্যান্য যারা বিরামবাজার কলেজ থেকে এসেছেন, এবং আমার সামনে বসে রয়েছে আমার প্রিয় বন্ধুরা। প্রথম বলি, এই হলের মধ্যে যদি অডম্যান আউট খুঁজতে যাওয়া হয়, আর প্রথম হচ্ছে সবাই থেকে উঁচু, যত পিছনে দাঁড়াই না কেন কেউ আমাকে ভাবতে পারবে না। 2 নম্বর হচ্ছে যে বিষয়টা তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। 3 নম্বর, এখানে যারা তোমাদের সামনে দেখছো, আমাকে একমাত্র আমাকে বাদ দিয়ে বাকি সবাই শিক্ষক। হয়তো আমার পরিচিতি পর্বের মাধ্যমে বোঝা গেছে যে এখানে যতজন রয়েছে তাদের থেকে, মানে ওই কারণে পকেটে আমার কলমও বেশি অন্যান্যদের থেকে। তার কারণ হচ্ছে তাদের থেকে অনেক বেশি সই আমি 32 বছর করেছি। ওটা হচ্ছে সরকারি খাতা, মানে ফাইলে খালি সই করেছি। আর একটা কাজ আমি খুব ভালো পারি, একদম পিছনে আমার এক বন্ধু বসে আছে আফজাল, এই বিরামবাজার এলাকার নিবাসী। এবারে সে এইচএসএলসি পরীক্ষা দিয়েছে, হায়ার সেকেন্ডারি, তার অভিজ্ঞতা আছে। আমি ভালো গালাগাল বকাঝকা এইটা সরকার 32 বছর ধরে আমাকে শিখিয়েছিল ভারত সরকার, তার জন্য কৃতজ্ঞ ভারত সরকারের কাছে। বেসিক্যালি আমি হচ্ছি লবণ যেরকম চায় দেওয়া যায়, আবার পায়েসেও মাছের গুলো তো বাঁধলো, তরকারি, চাটনি, মাছের ঝোল, সবজি সব কিছুতেই লবণ। হ্যাঁ, আবার আম ভর্তা, বড়ি ভর্তা, তাদের করে। আর এটা বলে একটা বাংলা নিয়ে তো পড়িনি, বাংলা মিডিয়ামে আমি পড়িনি, কারণ আমার স্কুল যেটা ছিল যেটা কলকাতার একটা মিশন স্কুল। তারপরে মাথার পোকার নড়ার কারণে দিল্লি গেছিলাম, দিল্লিতে পড়তে। সেটা এক পুরো পাগলামি দিকে আমার দ্বিতীয় বাবা। আর এই কলেজের সাথে যেটা পরিচয় সেটা হচ্ছে তোমাদের সবাই প্রিয় সর্বজিৎ স্যার। উনি একটা অনলাইন প্রোগ্রামে আমার সাথে আর কি পরিচয়, সেটা হচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একটা রিফ্রেশার্স কোর্সে। সেখানে আর কি আমাকে বক্তব্য রাখতে হয়েছিল বাধ্য হয়ে। এগুলো রকম শিক্ষক হয়ে কথা বলতে হয়েছিল, যে ডেকেছিল তাকে বলেছিলাম যে শিক্ষকদের কি পড়াবে, সে বললো না দাদা আপনাকে বলতে। তো আমার সম্পর্ক বিচ্ছেদের ভয় ওইখানে বলেছিল। ওখানে অবশ্য আমি কথা বলেছিলাম পোস্ট কলোনিয়াল পড়া। আর চাকরি জীবনে আমি চেষ্টা করেছি যে আমার যারা সাবঅর্ডিনেট বা আমার সহকর্মী, মানে আমার সঙ্গে আমার পিএ ড্রাইভার বা আমার অফিসের কেউ কখনো আমাকে স্যার বলে সম্বোধন করতে পারতো না, একমাত্র অফিস ছাড়া। মানে অফিসিয়াল কোনো মিটিং যখন হতো, যেখানে সরকারি কিছু রীতিনীতি মেনে। কিন্তু দুর্ভাগ্যবশত এখন ওই গালিটাই স্যার শব্দটা বেশি শুরু করা। হ্যাঁ, তো সর্বজিৎকে আমি অনেকবার অনুরোধ করেছি যে দাদা বলো বা কিছু। আসলে বাংলা কেন বলবো, যেটা বলেছে বাংলা কি করবো, কেন বলবো, এই ব্যাপারে আমি যতটা বলার তার থেকে ভালো বলতে পারবে অধ্যাপক বিশ্বদেব চৌধুরী। আমি ওনাকে বিশ্ব দা বলে ডাকি। আমার পরিচয় 2030 বছর, প্রায় 30 বছর, 1999 সাল থেকে আমরা একে অপরকে চিনি। করিমগঞ্জের প্রতি আমার একটা অন্য আবেগ, অন্য টান আছে। তখন করিমগঞ্জ জেলা হয়নি, তখন সাব ডিভিশন ছিল সিলেট জেলা। এই সাব ডিভিশনের একটি গ্রামে আমার বাবার জন্ম। টাউনে আরেকটি বাড়ি ছিল,
দেশ ভাগ যখন 47 সালে হয়, আমার দাদু টাউনের বাড়িতে ছিলেন, তিনি বলেছিলেন যে আজ থেকে আমার গ্রামের বাড়ি এক দেশে, শহরের বাড়ি এক দেশে, আজ থেকে আমার গ্রামও থাকলো না, শহরও থাকলো। কলকাতায় হাঁটতে হাঁটতে তার বড়মের বাড়ি শিলচর চলে গেছে, তারপর কলকাতায় বাংলা হিন্দি চলে গেছে। তো সেই অর্থে আমার একটা আবেগ, এই করিমগঞ্জ এত গল্প শুনেছি। আমার বড় বেটা তার কর্মজীবন শুরু করেছিল লাটু স্টেশনের স্টেশন মাস্টার হিসেবে। তো সেইটা তো একটা আবেগ ছিল বড় কলকাতার বন্ধু বা এই অঞ্চলে। বাংলার ব্যাপারে আমি বলি, আমি যে স্কুলে পড়তাম কলকাতায়, সেন্ট জেভিয়ার্স নাম হয়তো তোমরা অনেকেই শুনেছো, সেন্ট জেভিয়ার্স কলেজ স্কুল, তোমরা বাংলা সাহিত্যের যেহেতু ভারতের নাম শুনেছো। সেন্ট জেভিয়ার্সে একটা জিনিস ছিল, আমাদের সবসময় ইংরেজিতে কথা বলতে হতো, কিন্তু বাংলার প্রতি আমাদের বিভিন্ন কিছু ছিল। আমি যেরকম ছাত্র জীবনে কবি শক্তি চট্টোপাধ্যায়কে পেয়েছিলাম, আমাদের পোয়েট্রি ওয়ার্কশপ করাতে হতো এক সপ্তাহে। এই জিনিসগুলো ছিল, যার কারণে আমার দিল্লি যাওয়া। আমার দ্বিতীয় পিতা, যাকে আমি বলি প্রফেসর যশপাল, তোমরা যারা তারা হয়তো জানো না তার নাম, নেট যদি সার্চ করো পাবে। এখানে যারা শিক্ষক হিসেবে রয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন না তার নাম, তার নামের সাথে পরিচিত। আজ তোমরা যে অবশ্য আজকে ওই যন্ত্রটা খুব একটা নেই, আমরা বলি বোকা বাক্স, মানে তাই না? এখন টিভিতে উত্তেজিত দেখা হয় না টুকটাক, কারণ এখন তো সব এই যন্ত্রে চলে, তাই না? তো তাও তো কিছু কিছু প্রোগ্রাম দেখা হয়। 1975 সালে ভারতবর্ষে প্রথম টিভি শুরু হয়, প্রথম টেলিভিশন, সেটা স্যারের হাত ধরে। তার বেসিক্যালি নিউক্লিয়ার ফিজিক্স, কিন্তু পরবর্তীকালে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে তার কাজকর্ম ইউজিসি চেয়ারম্যান ছিলেন। ক্লাস 6 অব্দি আমার কাছে মনে হয় বিজ্ঞানের মতো খারাপ বিষয় আর কিছু নেই। খালি বিজ্ঞানে একটা ভালো জিনিস, বিজ্ঞানের বই দিয়ে মারপিট করা খুব সহজ। বন্ধুদের সাথে মারপিট করলে, স্কুলে মারলে বেশ আঘাত টাঘাত করা যায়, মানে মোটামোটা আমাদের এখন যেরকম বইগুলো খুব লুটরেটিভ, তখন কিন্তু এরকম ছিল না। তখন মোটামোটা কৃষিনাথের অঙ্কের বই এখনো মনে আছে, তাদের ব্যাপারগুলো পুরো। তো স্যারের সাথে আমাদের ফাউন্ডেশন ডেতে লেকচার দিতে এসেছিলাম, পরীক্ষাতে আমি দিল্লিতে, মানে তখন থেকে আমার জেদ থাকে যে যদি আমার সায়েন্স পড়তে হয়, স্যার সেন্স স্টুডেন্টসের গেস্ট ফ্যাকাল্টি হিসেবে ছিলেন স্টুডেন্টস কলেজ দিল্লিতে ফিজিক্স ডিপার্টমেন্টে, যে তাহলে আমাদের দিল্লি যেতেই হবে, স্যারের কাছে পড়তে হবে, নাহলে সায়েন্স পড়বে। এটা একটা লম্বা ইতিহাস, এটা অন্য কোনো দিন যদি আসবে তখন বলবো। আমার কাছে অবাক লেগেছিল, স্যারের জন্ম হচ্ছে লাহোরে, স্কুল জীবন লাহোরে কেটেছিল। পরবর্তী সময়ে স্যারের যে কলেজ, ইউনিভার্সিটি, সেটা আবার দিল্লিতে, তারপর বাইরে যে বিদেশে পড়াশোনা, আমার কাছে খুব অবাক লেগেছিল। স্যার খুব ভালো বাংলা বলে, আমি যা বাংলা বলি তার থেকে আরো ভালো বাংলা বলতে পারি। আমি একবার যখন দিল্লি যাই, স্যারকে আমি বললাম যে স্যার বাংলা কি করে, আপনি বাংলা কেন, বাংলা কি করে শিখবেন, আপনি তো লাহোরে দিল্লি বললেন। তখন তার এত সুযোগ সুবিধা ছিল না আগের মতো করে ভাষা শেখা, এই বই গুগল, তখন গুগল বাবা তখনও জন্ম নেয়। হ্যাঁ, এখন যেরকম আমরা গুগল বাবা দিয়ে অনেক কিছু করে নিতে পারি, তখন তো গুগল বাবার জন্ম হয়নি, তখন এত সহজ ছিল না। স্যারকে স্যার তখন বললাম, বলে আমি প্রথম রবীন্দ্রনাথ পড়ি হচ্ছে ইংলিশ পড়ে আমি ফিল করতে পারি। আমার কাছে মনে হয়েছিল যে রবীন্দ্রনাথকে যদি বুঝতে হয়, তাহলে আমাকে তার অরিজিনাল কাজটা করতে হবে। ওই কারণে স্যার কিন্তু বাংলা শিখেছে, ওই কারণেই স্যার বাংলা শিখেছে। আমার যে তৃতীয় কিতাব, আমার যে পিএইচডি গাইড, প্রফেসর জেবি নান্দেকর, জয়ন্ত বিষ্ণু নান্দেকর স্যার, যখন আমি পিএইচডি করতে যাই তখন দেখি ঠিক একই জিনিস, স্যার বাংলা, স্যারেরও ওই কথা, সত্যেন ঘোষের কাজ, জগদীশ চন্দ্র ঘোষের কাজ, অন্যান্যদের কাজ, মেঘনাথ শাহর কাজ, এগুলোর যে অরিজিনালটা পড়তে, তার জন্য আমাকে বাংলা পড়তে হয়েছে। যে নাহলে পরে ওই ট্রান্সলেটেড কাজটা ঠিক বোঝার টাইম। সেদিনকে আমি অনুভব করেছিলাম যে আস্তে আস্তে বাংলার উপকারিতা।
এমন একটা প্রশ্ন আমাকে অনেকে করে, আমি একটু সাহিত্য চর্চা করি বা সাহিত্যের বিজ্ঞান সাহিত্যের সাথে বা বাংলার অনেক স্টুডেন্ট তারা মানে যারা মনে করে আর কি, সবসময় এটা আমি সবচেয়ে ইন্টারভিউ দিয়ে ইমামবাজার কলেজ বড়ার না কলকাতা আমি দেখেছি বাংলা পড়ে হবে, মানে আমি কোনো কিছু পাইনি ওই জন্য বাংলায় একটা ইনফিনিটি কমপ্লেক্স মনের মধ্যে থাকে। হ্যাঁ, আমি ভালো স্টুডেন্ট না, ওই জন্য সায়েন্স না, আমি আর্টস করি প্রথম। তারপর হচ্ছে যে আমি ভালো স্টুডেন্ট না, ওই জন্য আর্টসে বাংলা। প্রফেসর দেশপাল একটা কথা বলতেন যে আমরা যারা বিজ্ঞান চর্চা করি, বিজ্ঞান গবেষণা করি, চর্চার থেকে বড় কথা বিজ্ঞান গবেষণা, বিজ্ঞানীরা অনেক বড় বড় কথা বলে কথা যে আজকে আমি যেরকম আমি যে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বর্তমানে জড়িত, ওই কিছু টাকার লোভে আর কি জড়িত, মানে অন্য কোনো কিছু নয়। নাম শুনে থাকতে পারো ইসলামিক সিনিয়র সেকেন্ডারি স্কুল, এটার সাথে এবং হাইলাকান্দিরও একটা স্কুলের সাথে আমি জড়িত। এই টাকার লোভে আর কি অবসর জীবনটায় যদি 2 পয়সা এক্সট্রা পাওয়া যায় বুদ্ধি আর কি টিউশনের সাথে। তো কারণ আমি একটা জিনিস বলছিলাম যে যেরকম তোমরা যখন ধরো খুব নাম করা ডাক্তারের কাছে যাবে, হ্যাঁ কি হয়েছে, ও আচ্ছা এই হয়েছে, আচ্ছা কবে থেকে ব্যথা হচ্ছে, আচ্ছা করে এবার তুমি খুব বড় সমস্যা, বলবো অনেক কিছু দেখতে পাচ্ছি এমন করে, আর এত বড় বড় কিছু ভাষা বলে, এটা তো এই এন্ডোস্কপি করে এই দেখতে হবে, ওই দেখতে হবে, সেই দেখতে হবে, ওটা আরো আমরা অসুস্থ। আবার যেরকম আমি রক্ষণ দাসের মতো ডাক্তারকে দেখেছি, তাদের সাথে কথা বলতে তারা খুব সহজ ভাষায় এমনভাবে বিক্রি করে তাকে অর্ধেকটা রোগ ছিল। ফলে তোমরা নিজামবাজার হাসপাতালে যদি যাও, আমি হয়তো বিভিন্ন সময় তো নিজামবাজার হসপিটালে ডাক্তার দেখাতে যাই, ডাক্তারগুলো এমন কঠিন কিছু শব্দ বলে যেগুলো মাথার উপর দিয়ে বলছে, তাই না, সুর আরো খারাপ হয়ে যায়, অ্যান্টেনার মতো খারাপ হয়ে ওইগুলো ধরার চেষ্টা করে। আবার যেগুলো ওইখানে একটা সিস্টারের কাছে গেলে বা ওই যে ওষুধটা দেয় কম্পাউন্ডার থাকে, তাকে গিয়ে বললে আমার রোগটা কি হয়ে যায়, কাগজটা ধরিয়ে যে তখন একটু সহজ ভাষায় বুঝিয়ে দেয়, তখন কিন্তু মনে হয় যে আমার রোগটা এমন কিছু কদিন চেষ্টা করলে ঠিক হয়ে যায়। আসলে ভাষা বা সাহিত্যের জায়গা হচ্ছে ওই জায়গায় বিজ্ঞানীরা অনেক কঠিন কাজ করে, আমি কোনো কিছু বলছি না, কিন্তু সেটা যে সাহিত্যিক বা ভাষা বিজ্ঞানীরা তারা এত সহজভাবে মানুষের কাছে উপস্থাপন করে, তখন কিন্তু এটা সহজ। একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের বলছি, ধরো প্লেগ, তোমরা জানো আর তোমরা যারা বাংলা সাহিত্যের ছাত্র, এক সময় কলেরা, প্লেগ, এখন এইগুলোর ধরো মেডিকেল জার্নালে অনেক লেখা হবে, তখন কি হয়েছিল না হয়েছিল তোমাদের মাথার উপর দিয়ে বেরিয়ে, এমনকি মানে যারা মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট না, আমি বললো আর কি আমাদের 4টে আরো মোটামোটা ডিকশনারি দিদিকে রেখে তারপর পড়তে হবে। এখন অবশ্য গুগল বাবার সাহায্য নিতে পারবে, ডিকশনারি না নিয়ে। কিন্তু ধরো যে শ্রীকান্ত পড়ে, সেইখানে যেভাবে ওই যে ডক্টর কোয়ারেন্টাইন পেগের বিভিন্ন জিনিস যেরকম রেঙ্গুন যাচ্ছে, মানে এখনকার ফার্মা এই কাজ ওঠার আগে গাড়ি ধাক্কা মারছে, সেখানে যে কত তোমরা যদি ওইটা দেখো, ওই জিনিসটাকে শোনো, সে কিন্তু এই যে কবছর আগে আমরা যে কোয়ারেন্টাইন হ্যান ত্যান ডাক্তারি ভাষায় সব বলা হচ্ছে, টিভি বিভিন্ন ফেসবুকে তুমি দেখছিল অনেক বড় বড় বিশিষ্ট এই বিজ্ঞানী একটা সাদা দাড়ি চুল অনেকটা প্রফেসর শঙ্কু স্টাইল দেখতে, প্রফেসর শঙ্কুর ক্যারেক্টারটা তো মনে আছে, তাই না, সত্যিকার মনে আছে না, হ্যাঁ, দাদা মোটা চশমা, চুল দাড়িও কিরকম, দাড়িও ঠিক করে কাটানো, আমার মতো সুন্দর করে হেলমেট করানো, এখন সেরকম একটা মানুষ, মানে তারা টিভিতে মানে এই করোনা এইগুলো নিয়ে এমন কথা বলছিল যে আরো ভয় করে। কিন্তু অনেক কবিতা বা সাহিত্যে বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু এত সহজভাবে কথাগুলো এসেছিল যে আমাদের ছাত্রছাত্রীদের কাছে বা সাধারণ মানুষের ছাত্রছাত্রী বলবে না, মানে সাধারণ মানুষ তাদের কাছে ব্যাপারটা খুব সহজভাবে বুঝতে পেরেছিল আমাদের কি করা উচিত, কি করা উচিত। আরেকটা আমি বলছি, জগদীশ চন্দ্র বোসের একটি ইয়ে আছে, আমি হচ্ছে জগদীশ চন্দ্র বোসের যে কল্পবিজ্ঞানের যেটা
এটা 1896 সালে উনি লিখেছিলেন নিরুদ্দেশের টাইম। তাতে উনি যেভাবে ঘূর্ণিঝড়ের একটা ব্যাখ্যা দিয়েছিলেন, এটা আমি যখন রিসার্চ করতেছিল তখন এটা উল্লেখ করেছিলাম যে নদীর মাঝে মানে সমুদ্রের মাঝে তেল ফেলে ওই সময় একটা ঘূর্ণিঝড় উঠেছে, একটা মাথার তেল সেটা কি ফেলে দিয়েছিল জলের মধ্যে, তাতে কি ওপরে একটা এর পড়েছে, তার থেকে আর কি জল ঝড়টা ঘূর্ণিঝড়ের জলের এই যে জিনিসটা, এবং একটা সাধারণ মানুষকে কিন্তু খুব সহজেই বিজ্ঞানের তথ্যটা খুব ঢুকিয়ে দেবে, যেটা কিন্তু সাধারণত বিজ্ঞানী পারে না। মানে Dr. Yashpal বলতেন, why science is not popular in India or in the world, because scientists think everyone is a scientist. মানে বিজ্ঞানীরা মনে করে প্রত্যেকেই বিজ্ঞানী, তার জন্য তারা ওই ভাষাতে কথা বলে, এবং আমার ভাষা সবাই বলি। এটা একটা সমস্যা, যেরকম পিএইচডি হয়ে যাবে, মানে আমি আমার নিজের এদিকেও বলছি, পিএইচডি হোল্ডাররা মনে করে আমি যখন এতটা পণ্ডিত মানে সবাই পণ্ডিত। হ্যাঁ, আমি এটা বলছি নাকি এটা তো জল ভাবে হাতে তুমি ও এটা পারবে, তো সেটা তো নয়, সেটা তো নয়। তো মানে আমাকে যদি কেউ কেমিস্ট্রির কোনো বিষয় বা আমার লাইনে আমি অ্যাস্ট্রোফিজিক্সে নিয়ে যদি বলি, যদি বিজ্ঞান বলি, আরেকটা তার হয়তো আরেক রকমের কাজ, সেটা তো আমার মাথার উপর দিয়ে যায়। কিন্তু আমিও মনে করি যে এইটা তো জল পাতা, আমার বিষয়টা তো জল পাতা, আমি যদি করতে পারি তো ও কেন পারবে না, ওই ছেলেটা কেন পারবে না, ওই মেয়েটা কেন পারবে না, এরকম বিষয়টা। তো ঠিক সেই ব্যাপারটা হচ্ছে বিজ্ঞানীদের মনে হয় যে ওই রিসার্চ করতে করতে এবং জেলখানার মধ্যে যদি সায়েন্স ল্যাবরেটরিগুলো দেখো ভারতবর্ষের, সেগুলোকে আমি বলি জেলখানা, উঁচু উঁচু পাঁচিল, উঁচু উঁচু গেট থাকে, হ্যাঁ, থেকে এমন সিকিউরিটি তোমার আর কি চেকিং টেকিং চিরকাল, মানে মানুষ দেখেই ভয় পেয়ে। ওই জেলখানার ভেতর থেকে থেকে ওরাও কয়েদিদের মতো আবার হয়ে যায় বিজ্ঞানীদের, সেইটাকে কিন্তু মানুষের মধ্যে নিয়ে আসে ভাষা, এবং বাংলা ভাষার আমি আর সময় নেবো না, আর বাংলা ভাষার বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখার মাধ্যমে, এখানে অনেকগুলো ছিল আর আমি সেটা যাচ্ছি না, মানে সে রবীন্দ্রনাথের কবিতা দেখো, আমি কবিতা ধরে ধরে তোমাদের বলতে পারি, সেখানে উনি যেভাবে প্রকৃতির কথা বলেছে, পুরো জাস্ট এই 70s, কিন্তু তার আগে সেখানে কিন্তু কবিরা বাংলা সাহিত্যে সেখানে কিন্তু দেখাচ্ছে যে এক দেশ থেকে আরেক দেশ কিভাবে যাচ্ছে। বা যদি আমি সাহিত্যের একটা বলি যে ফনার বচন, তখনকার বিজ্ঞানীরা ওই কথাগুলো বলেছিল, তাদের পূর্ণত হয়েছে, কিন্তু ফনার বচন একটা কিন্তু সাহিত্য, সেইটা দিয়ে মানুষের কাছে আমরা আমাদের যে পূর্বপুরুষরা তারা তাদের বক্তব্যগুলো তুলে ধরেছিল, কোন সময় কি করা উচিত কি করা উচিত না, সেটা কিন্তু বাংলা সাহিত্য করে রেখেছে। আর তাছাড়া বাংলা সাহিত্য করে অনেক কিছুই করে, শুধু যে শিক্ষকতা তাই না, অনেক কিছু করে বর্তমান সময় দাবি। আমি শেষ করার আগে আরেকটু কথা বলবো, যেমন এখানে বিশ্বদেব স্যার বলেছে, বিশ্বদা একটু করে বললেন, দাবি আমি যেটুকু জানি গত 30 বছর বিশ্বদার যিনি শিক্ষক, বিশ্বদা যাকে গুরু হিসেবে মানেন, সকালে তার সাথে কথা হচ্ছিল, আকরাম হোসেন স্যার, আমার সাথে স্যার বলে আমার চতুর্থ পিতা স্যার কথা হচ্ছিল, স্যারের ছাত্ররা তো বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হয়েছে, এরা দেশের প্রধানমন্ত্রী হয়েছে, আর বিশ্বদার যারা ছাত্র ছাত্রী তারা তো বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ফরেন মিশনে, তারা তো সেখানে বসে রয়েছে ফার্স্ট সেক্রেটারি হিসেবে, অ্যাসিস্ট্যান্ট অ্যাম্বাসেডর হিসেবে, এরকম বাংলাদেশের বিভিন্ন যে কোনো মন্ত্রণালয় গেলে মোটামুটি অ্যাডিশনাল সেক্রেটারি র্যাঙ্ক অবধি ওনার